নমস্কার বন্ধুরা, ফিজিক্সের 3 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যে চলছে তার 3 পর্ব আজকে। কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বেশিরভাগ এনটিপিসি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি, পিএসসি, এসএসসি জিডির যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে খুব ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখতে থাকো। তো আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে স্থিতি, গতি ও নিউটনের সূত্রগুলি থেকে মোট 20টা প্রশ্ন নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে। তো শুরু করি। 1 নম্বর প্রশ্ন বলছে বেগের একক কী? বেগের একক কী? বেগ আমরা জানি যে বেগ সমান সরণ বাই সময়, ঠিক আছে? বেগ হচ্ছে কি? সরণ বাই সময়। তাহলে কি করতে পারি? সরণ মানে কি? সরণের একক কী হয়ে যায়? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বেগ আমরা বলতে পারবো কি? মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে এক ব্যক্তি তার বাড়ি থেকে 10 কিলোমিটার ডান দিকে বাজারে গিয়ে সেখান থেকে আরও 5 কিলোমিটার বাম দিকে ঘুরে একটি ব্যাংকে গিয়ে সোজা তার বাড়িতে ফিরে আসে। এখন ওই ব্যক্তির সরণ কত? তাহলে একটা ব্যক্তি কী করেছিল, যে পয়েন্ট থেকে বা তার বাড়ি থেকে শুরু করে প্রথমে 10 কিলোমিটার ডান দিকে গিয়ে বাজার থেকে সেখান থেকে আরও 5 কিলোমিটার বাম দিকে ঘুরে একটি ব্যাংকে গিয়ে সোজা আবার কি সেই বিন্দুতেই ফিরে আসে, মানে তার বাড়িতেই আবার কি ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে সরণ কী হয়ে যাবে? কারণ সরণ যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে কি ফিরে এসেছে। তাহলে যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে আসলে সবসময় মাথায় রাখতে হবে যে সেক্ষেত্রে সরণ কী হয়ে যাবে? 0। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে গেল কি 2-এর সি। তাহলে অপশান সি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। বলছে 3 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি কার্যহীন বল? অপশান এ অপকেন্দ্র বল, অপশান বি যুগ্ম বল, অপশান সি অভিকেন্দ্র বল, অপশান ডি বলের ভ্রামক। তাহলে কার্যহীন বল মানে কি? যে ক্ষেত্রে কার্য হয় না। তাহলে কার্যহীন বল মাথায় রাখতে হবে অভিকেন্দ্র বল, যেটা সেটাকেই বলা হয় কি কার্যহীন বল। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সরাসরি সমানুপাতিক। এই সূত্রটি কী নামে পরিচিত? তাহলে নিউটনের প্রথম সূত্র, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়। তাহলে মাথায় রাখতে হবে নিউটনের কটা সূত্র আছে? মোট 3টে সূত্র আছে, ঠিক আছে? তো সেই 3টে সূত্রের মধ্যে আমাদের যেটা দেওয়া আছে সেটা কোন সূত্র নামে পরিচিত? বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সরাসরি সমানুপাতিক। তাহলে এই যে মানে কথাটা দেওয়া আছে সেটা কোন সূত্রের সাথে সম্পর্কিত? সবসময় মাথায় রাখতে হবে দ্বিতীয় সূত্রের সাথে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে 4-এর ডি হয়ে গেল কি আমাদের কাছে সঠিক উত্তর। তৃতীয় সূত্র আমরা কি জানি? যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রথম সূত্র কি জানি? যে একটা বস্তুতে যদি কোনো রকম বল প্রয়োগ না করা হয় বাইরে থেকে, তাহলে সেই বস্তুটা সবসময় সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে সেটা প্রথম সূত্র। আর যেটা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সেটা কিসের? দ্বিতীয় সূত্র। চলো পরের প্রশ্ন। 5 নম্বর বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের সমীকরণটি কী? তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? বলের মাপ বা বলের মানটা আমরা জানতে পারি। তাহলে সেক্ষেত্রে বলের মানটা কি হয়ে যায়? আমরা জানি F = m × a। এমটা কি? ভর, এটা কি? ত্বরণ। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে সমীকরণটা জানতে পারি সেটা হচ্ছে কি F = ma, ঠিক আছে? তাহলে পরের প্রশ্ন যাই। বলছে নিউটনের গতির প্রথম সূত্রের অপর নাম কি? গতির সূত্র, চলনের সূত্র, জাড্ডের সূত্র, সরণের সূত্র। তাহলে যে নিউটনের প্রথম সূত্রটা সেটা কি অপর নামে কী নামে পরিচিত? মাথায় রাখতে হবে জাড্ডের সূত্র নামে পরিচিত, ঠিক আছে? জাড্ডকে আবার 2 ভাগে ভাগ করা হয়, স্থিতিজাড্য, গতিজাড্য। তো নিউটনের গতির প্রথম সূত্র কি? অপর নাম কি? জাড্ডের সূত্র। চলো পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন নিউটনের গতির সূত্রটি দেওয়ালে ছুড়ে দেওয়া একটি বল ধাক্কা খেয়ে ফিরে আসে তার ব্যাখ্যা দেয়? তার মানে বলছে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালে যদি একটা বল আমি থ্রো করেছি, ঠিক আছে? সে থ্রো করার পরে এখানে টাচ করার পরে ওয়ালে আবার কি সেটা ফিরে যাচ্ছে, ঠিক আছে? ধাক্কা খেয়ে ফিরে আসছে। তার মানে কি একটা বলের
কী আছে, সমান ক্রিয়া ও প্রতিক্রিয়া আছে, বিপরীতমুখী প্রতিক্রিয়া। তাহলে একবার যাচ্ছে একবার কি ফিরে আসছে, তাহলে সেক্ষেত্রে এটা নিউটনের কোন সূত্র হয়ে যাবে, এটা নিউটনের তৃতীয় সূত্র হয়ে যাবে। তাহলে অপশান সি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে, যখন একজন নাবিক নৌকা থেকে লাফ দেয় তখন নৌকাটি পিছনের দিকে চলে যায়, নিউটনের কোন সূত্রের উদাহরণ? তাহলে এটাও মাথায় রাখবে যে একটা নৌকা আছে, সেই নৌকা থেকে যদি একটা মানুষ লাফ দেয়, ঠিক আছে, একটা নৌকা থেকে যদি একটা মানুষ লাফ দেয় তাহলে এই নৌকাটা পিছন দিকে সরে যাবে, কিন্তু মানুষটা যেটা আছে সেটা কি সামনের দিকে লাফ দিচ্ছে। তার মানে কি সমান ক্রিয়া, সমান যে ক্রিয়াটা করছে তার কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে কিভাবে, কারণ মানুষটা সামনের দিকে এগালে নৌকাটা পিছনের দিকে সরে যাচ্ছে। তাহলে এটাও কিসের উদাহরণ, এটাও গতির তৃতীয় সূত্রের উদাহরণ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 9 নম্বর বলছে, বলের সংজ্ঞা কিসের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়? তার মানে অপশন এ বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, তৃতীয় সূত্র, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র। তাহলে বলের সংজ্ঞা আমরা কোন সূত্র থেকে পাই? বলের সংজ্ঞা আমরা পাই নিউটনের প্রথম সূত্র থেকে। ঠিক আছে, তাহলে আমাদের 9-এর বি হয়ে যাবে কি সঠিক উত্তর। কিন্তু যদি বলতো যেখানে বল পরিমাপ করা যায় বা বলের মান, ঠিক আছে, তাহলে বলের মান যদি বলতো তাহলে সেক্ষেত্রে হয়ে যেত কত, দ্বিতীয় সূত্র। কিন্তু এখানে যেহেতু বলের সংজ্ঞা বলেছে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি প্রথম সূত্র। চলো পরের প্রশ্ন। বলছে 2 কেজি ভরের কোনো বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল রয়েছে, এর উপরে প্রযুক্ত মোট বলের পরিমাপ কত? আমরা জানি দ্বিতীয় সূত্র থেকে জানি নিউটনের যে এফ ইকুয়াল টু এম এ, একটু আগে আমরা দেখলাম। তাহলে এফটা কি বল, তাহলে এমটা কি ভর কত দিয়েছে 2, এ মানে কি ত্বরণটা কত দিয়েছে 4, তাহলে 4 2 8। ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা কি 8 নিউটন। ঠিক আছে, তাহলে অপশান ডি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 11 নম্বর বলছে, কোনো বস্তুর ওপর অভিকর্ষ বল কী নামে পরিচিত? ঘাত বল, ত্বরণ, ভর, ওজন। তাহলে আমাদের যে কোনো বস্তুর ওপর অভিকর্ষ বল সেটা কী নামে পরিচিত? মাথায় রাখবে সেটা ওজন নামে পরিচিত। ঠিক আছে, কারণ ওজন সমান কি এমজি, অভিকর্ষ বল সমান কি এমজি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দুটি সমান বল বিপরীত অভিমুখে একটি বস্তুতে ক্রিয়াশীল হলে বস্তুতে ক্রিয়াশীল মোট বল কত হবে? অপশান এ 2 গুণ, অপশান বি 0, অপশান সি 4 গুণ, অপশান ডি 5 গুণ। বলছে দুটি সমান বল রয়েছে, ঠিক আছে, তার মানে দুটি সমান বল যদি আমি একটা বস্তুর উপর প্রয়োগ করি তার মানে কি বস্তুটি কি হিলবে বা বস্তুটিকে সরানো যাবে? যদি এদিক থেকেও যদি 10 নিউটন বল করি, এদিক থেকেও 10 নিউটন বল করি, তার মানে কি বস্তুটিকে হেলানো যাবে না, বস্তুটি কি সেখানেই দাঁড়িয়ে থাকবে। যেহেতু সমান বল দুদিক থেকে প্রয়োগ হচ্ছে, তাহলে এখানে মোট বল যদি দুই দিক থেকে যদি সমানভাবে ক্রিয়া করা হয় তাহলে সেক্ষেত্রে মোট বল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ বস্তুটিকে সরানো যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে একটি সংঘর্ষে সবসময় কি সংরক্ষিত থাকে? চাপ, ভরবেগ, বল, ঘাত বল। তাহলে একটি সংঘর্ষ যদি হয় সবসময় সেখানে কি সংরক্ষিত থাকবে? সেখানে ভরবেগ সংরক্ষিত থাকে। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্ন। রকেট কিসের সংরক্ষণের নীতিতে কাজ করে? ভর, চাপ, ভরবেগ, সময়। তাহলে এক্ষেত্রেও অ্যান্সার হয়ে যাবে কি ভরবেগ, কারণ রকেট ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে। চলে যাব পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছে একটি বস্তু স্থির অবস্থা থেকে চলতে শুরু করে, এটি 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে, তাহলে এর ত্বরণটা কী হবে? আমরা জানি ত্বরণ সবসময় কি হয়, ত্বরণ কিসের সাথে সমান হয়? তাহলে আমরা বলতে পারি যে ত্বরণটা কি হয়, বেগ বাই সময়ের সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে আমরা বেগ এখানে কত বলেছে? বেগ বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, সময় কত বলে দিয়েছে 2, তাহলে 5/2 মানে কত? 2.5। তাহলে আমাদের যে ত্বরণটা হবে সেটা কি হবে? 2.5। তাহলে আচ্ছা এর একক কি হয়ে যাবে? এর একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 15-র এ হয়ে গেল কি আমাদের কাছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। 16 নম্বর প্রশ্ন বলছে ঘর্ষণ বল প্রযুক্ত হয় বলের অভিমুখে লম্ব বরাবর, বলের দিকে কোণাকুণিভাবে, বলের দিকে, বলের অভিমুখের বিপরীত দিকে। তাহলে ঘর্ষণ বল সবসময় মাথায় রাখবে যে বল প্রয়োগ করি তার বিপরীত দিকে ক্রিয়াশীল হয়।
তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে ব্রেক প্রয়োগ করার পর একটি গাড়ি মূলত কোন বলের কারণে থেমে যায়? কেন্দ্রমুখী, কেন্দ্রাতিক, ঘর্ষণ, অপকেন্দ্র। তো মাথায় রাখতে হবে যে ব্রেক প্রয়োগ করার পরে গাড়ি মূলত থেমে যায় কিসের কারণে? ঘর্ষণের কারণে। ঠিক আছে, ঘর্ষণের কারণেই ব্রেক করলে সেটা গাড়িটা থেমে যায়। 18 নম্বর প্রশ্ন দেখি। বলছে 3 কেজি ভরের বস্তুতে 21 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কী হবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের যে আমরা সূত্রটা পাই কি সেটা কি? F = ma, আগেই বললাম। এখানে কি কি মান দেওয়া আছে? F এর মান দেওয়া আছে কত? 21, m এর মান দেওয়া আছে কত? 3, আর a মানে কি? ত্বরণ, সেটাই দেখো চেয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 3 দ্বারা কেটে দিলাম কত? 7। তাহলে a এর মান হয়ে যাবে কি? 7 মিটার/সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের একক কি? মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি 7 মিটার ইন্টু 7 s এর পাওয়ারে -2, তাহলে কোন অ্যান্সারটা হয়ে যাচ্ছে? তাহলে অপশন বি হয়ে যাবে, কারণ অপশন বিতে এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, এই যে এস এর পাওয়ারে -2, তাহলে 18 বি হয়ে যাবে কি সঠিক উত্তর। চলো 19 নম্বর প্রশ্ন। বলছে বায়ু শূন্যস্থানে পাখি উঠতে পারে না, এটি কোন সূত্রের প্রয়োগ? বায়ু শূন্যস্থানে যদি বায়ু না থাকে তাহলে পাখি উঠতে পারে না, এটা কিসের মানে কোন সূত্র? নিউটনের সূত্র থেকে আমরা বলতে পারি সেটা তৃতীয় সূত্র থেকে, কারণ প্রত্যেক ক্রিয়ার কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে কি পাখি যে বায়ুতে পাখা ওড়ায় তার একটা বিপরীত ক্রিয়া হবে, তার জন্যই তারা উঠতে পারে। যেহেতু সেখানে বায়ু থাকছে না, তার মানে কি পাখি উঠতেও পারবে না, তাহলে সেটা কোন সূত্র? তৃতীয় সূত্র থেকে বলতে পারি। চলো শেষ প্রশ্ন। বলছে নিচের কোনটি অলিক বল নামে পরিচিত? অপকেন্দ্র বল, যুগ্ম বল, অভিকেন্দ্র বল, কোনোটি নয়। তো অলিক বল নামে পরিচিত কি? অপকেন্দ্র বল। তাহলে 20 হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, তো আমরা 20টা প্রশ্ন করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, খুব ভালো ভালো প্রশ্ন এগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।